নমস্কার, ওয়েলকাম টু দ্য ফিনিক্স নিউজ। 2026-এর বিধানসভা নির্বাচন ঘিরে কিন্তু যথেষ্ট উত্তপ্ত এখন রাজ্য রাজনীতি। যদি ভোট পালস পরীক্ষা করা যায় তাহলে দেখা যাবে যে 294 আসনের মধ্যে তৃণমূল এবং বিজেপি কেউ কাউকে বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী এই মনোভাব নিয়েই কিন্তু এগোচ্ছে এবং দুই শিবিরের মোটামুটি যা রেটিং রয়েছে তাতে বর্তমানে 41 থেকে 42% আশেপাশেই সেটা ঘোরাফেরা করছে। মুখ্যমন্ত্রী হিসেবে যদিও মমতা বন্দ্যোপাধ্যায় খানিকটা এগিয়ে রয়েছেন, কিন্তু তারপরেও শুভেন্দু অধিকারী কিন্তু খুব যে পিছনে রয়েছেন এমনটা নয়, তিনিও কিন্তু কম যান না। একদিকে বারুইপুরে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় 215টি আসনের টার্গেট বেঁধে দিলেন, সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী 220 আসনের টার্গেট বেঁধে দিলেন এবং তার সঙ্গে মানে এক কাঠি ওপরে গিয়ে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে 50,000-এর নিচে যেন এবার জয়ের ব্যবধান না হয়। একদিকে যখন বিজেপি হিন্দুত্বকে হাতিয়ার করে এগোতে চাইছে, তখন তৃণমূল কিন্তু উন্নয়নের পাঁচালী গেয়ে মানুষকে নিজেদের দলে টানতে চাইছে। বিজেপির দাবি যে 50% হিন্দু ভোট তারা ইতিমধ্যেই নিজেদের দিকে নিয়ে এসেছেন, এখন আর মাত্র 5% যদি অ্যাড করে নেওয়া যায় তাহলেই কেল্লাফতে। তবে এবারে রাজ্য রাজনীতিতে একের পর এক যা যা ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে যে মুখ্যমন্ত্রী বেশ খানিকটা ব্যাকফুটে আছেন বা তার দল যে যথেষ্ট ব্যাকফুটে আছে, সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ সেটা যদি পর পর আমরা একটু খেয়াল করে দেখি তাহলে প্রথমেই সবচেয়ে মানে আশ্চর্য বা সবথেকে হতচকিত হওয়ার মতো ঘটনাই হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সরকারি আধিকারিকরা এসছেন, ইডি আধিকারিকরা এসছেন রেড করতে, সেখানে গিয়ে তিনি ছুটে চলে গেলেন, সেখান থেকে ফাইল টাইল নিয়ে বুকে আঁকড়ে ধরে বেরিয়ে চলে এলেন এবং তারপরে বললেন যা করেছি ঠিক করেছি, আমি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি, আমি এসেছি তৃণমূল দলের সুপ্রিমো হিসেবে এবং যা করেছি তার মধ্যে আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না। মানে বিষয়টা এরকম হচ্ছে যে আমি যা অন্যায় করলাম সেই অন্যায় করে আবার সেটার সাফাই দিচ্ছি যে যা করেছি ঠিক করেছি। এটা যদি আপনি বা আমি সাধারণ মানুষ কেউ করতো তাহলে তাকে আর এই মুহূর্তে নিজের বাড়িতে বসে এই আমার মতো আপনাদের সঙ্গে কথাবার্তা বলতেও হতো না বা অন্য কোনো কাজও করতে হতো না। তাকে এখন সরাসরি তার চাকরি বাকরি যা আছে সমস্ত কেড়ে নিয়ে তাকে জেলে ভর্তি করে দেওয়া হতো, জেলে পুরে দেওয়া হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইজ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যাই করেন, অন্যায় করুন ন্যায় করুন, সেটাকে বোল্ডলি দাপটের সঙ্গে সেটাকে ঠিক প্রমাণ করার গাটস তিনি রাখেন, এটা কিন্তু মানতেই হবে। তা না হলে এইরকম একটা ঘটনা ঘটানোর পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো মানে গলার জোর দিয়ে কথা বলা, এটা সাধারণ মানুষের পক্ষে বা অন্য কারোর পক্ষে সম্ভবপর ছিল বলে তো মনে হয় না। তো যা হোক, এটা হলো প্রথম ঘটনা যে ওভাবে তিনি বেরিয়ে চলে আসলেন, যেটাতে সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, রাজ্যবাসী তারা হতচকিত হয়ে পড়লো যে এ কি, এই হলো মুখ্যমন্ত্রীর কাণ্ড। ঠিক আছে, যা হলো হলো। তারপরে ইডি যখন এই বিষয়টা নিয়ে হাইকোর্টে গেল, প্রথম দিনের কথা মনে করে দেখুন যে 5 নম্বর এজলাসে এসো বা আসুন এরকম ধরনের একটা স্ক্রিনশট শেয়ার করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং ঠিক যেটা দাবি করেছিলেন সেই দাবি মতোই কিন্তু 5 নম্বর এজলাসে লোকজন জড়ো হয়ে তুমুল, মানে তৃণমূলের যারা গুন্ডা বাহিনী রয়েছে তারা জড়ো হলো, তুমুল হই হট্টগোল করলো এবং সেদিনকের মতো শুনানি আর হলো না, শুনানি ব্যর্থ হয়ে গেল। এরপরে তৃতীয়ত যেটা আরেকটা বড় ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে আনন্দপুরে। সেখানে একটা মোমো কোম্পানি বা তার সঙ্গে আরো বেশ কয়েকটা কোম্পানি ছিল, সেই কোম্পানির কারখানায় আগুন লাগলো এবং কারখানার ভেতরে বন্দী হয়ে থাকা যে সমস্ত শ্রমিকরা ছিলেন তারা বেরোতে পারলেন না। ইটস সো আনফরচুনেট যে তারা বেরোতে পারলেন, তাদেরকে চাবি বন্ধ করে চলে যাওয়া হয়েছিল এবং তারা অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন। কেউ বলছেন 27 জন, কেউ বলছেন 29 জন। যদিও মোমো কোম্পানি মাত্র 3 জনের কথা স্বীকার করে দায় এড়ানোর চেষ্টা করছেন এবং মোমো কোম্পানির মালিকদেরকে কিন্তু যে তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়ার সদিচ্ছাও মুখ্যমন্ত্রীর আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ তিনি তো আবার তার মানে মোমো কোম্পানির মালিকের মধ্যে 2 মালিকের একজন তো আবার মুখ্যমন্ত্রীর সফর সঙ্গীও হন। তো সুতরাং যারা স্পন্সর করে তাদেরকে কি চটালে চলে? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন মুখ্যমন্ত্রী সেখানে যে ঘটনা ঘটে গেল তা নিয়ে যেটা সব থেকে বেশি শকিং, যে ঘটনাস্থল পরিদর্শন করতে একবারও গেলেন। আপনার একটা অদ্ভুত বিষয় দেখুন, যেদিন মুখ্যমন্ত্রীর সেই আইপ্যাকের ঘটনা ঘটলো, মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে আইপ্যাকের যে অফিস সেটা প্রায় 14 কিলোমিটারেরও বেশি দূরত্বে, সেখানে তিনি তড়িঘড়ি চলে যেতে পারলেন। কিন্তু বাড়ির থেকে
7 থেকে 8 কিলোমিটার দূরত্বে আনন্দপুরের যে একটা মানে ঘটনাস্থল, যেখানে এতগুলো মানুষ জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন, সেখানে মুখ্যমন্ত্রী যাওয়ার প্রয়োজন বোধ করলেন না। মানে এটা কি, মানে এটা বুঝতে পারলাম না। এটা যদি একটি বিশেষ সম্প্রদায়ের লোক হতো তাহলে মুখ্যমন্ত্রী যেতেন, এবং এখানে সনাতনীরা দগ্ধ হয়েছেন বলেই কি মুখ্যমন্ত্রী যাওয়ার অতটা তাগিদ বোধ করলেন না? এটা অবশ্য আমার প্রশ্ন। যদি মুখ্যমন্ত্রী কখনো শুনতে পারেন আমার বক্তব্য, তাহলে তিনি হয়তো কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার দিতেও পারেন। কিন্তু কি কারণ তা আমরা জানি না, কিন্তু তিনি গেলেন না। উপরন্তু যা যা ওখান থেকে এই ঘটনার পর যা যা দেখতে পেলাম, যা যা খতিয়ান বেরিয়ে আসলো, সে তো আরো চমকপ্রদ। একটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, যেটা একটা রামসার সাইট, সেখানে মানে জলাজমি বুঝিয়ে ভরাট করে মাঠ বানিয়ে সেখানে 60-70 খানা গোডাউন চলছে, গুদাম রয়েছে, কারখানা চলছে, এবং যিনি ভূমি মন্ত্রী তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি এসব কিছুই জানেন না। এত ঘটনা যে ঘটছে কিছুই জানেন না। উপরন্তু ফিরহাদ হাকিম এসে বলে দিয়ে গেলেন এই সমস্ত ঘটনা নাকি সেই বাম আমলেই ঘটে গেছে। যদি বাম আমলে ধরে নিলাম ঘটেও থাকে, তাহলে আপনারা এসে সেটাকে শুধরানোর কেন চেষ্টা করেননি? কেন এসে আপনারা কলকাতা পুরসভার দায়িত্ব হিসেবে এই জায়গাটাকে খালি করাননি? তার কিন্তু কোনো উত্তর স্যাটিসফ্যাক্টরি পাওয়া যায়নি। এবং আরো ভয়ঙ্কর ব্যাপার, যে এই যে গোডাউন গুলো রয়েছে বা এই যে কারখানা রয়েছে, সেখানে ফায়ার অডিট ঠিকমতো হয়নি। ফায়ার অডিট হয়নি, এবং যে এর জন্য দমকল মন্ত্রীকে যখন প্রশ্ন করা হচ্ছে, দমকল মন্ত্রী 32 ঘন্টা পরেও যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, তিনি রীতিমতো ক্ষেপে উঠছেন, যেন কতই অপরাধ করে ফেলেছেন সাংবাদিকরা ওনাকে এই বিষয়ে প্রশ্ন করে। দমকল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, অথচ তাকে কোনো প্রশ্ন করা যাবে না। কি অদ্ভুত বিষয় না? তো তাকে যখন প্রশ্ন করা হলো, তিনি তখন মালিকদের ওপর দায় চাপিয়ে নিজের হাত ঝেড়ে ফেললেন। জানি, মানে কলকাতার আসা মানে তার মধ্যে একটা খুব বড়সড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুড ওয়াক। মানুষ খেতে ভালোবাসে এবং তার জন্য নানাবিধ খাবার জায়গা, স্ট্রিট ফুড থেকে শুরু করে নানা কিছু তার জন্য ব্যবস্থা রাখা হয়। তাহলে সেখানে কতগুলো জায়গায় আগুন জ্বালানোর মতো পরিস্থিতি আছে। তাছাড়া এত বড় বড় বিল্ডিংস, যেখানে শর্ট সার্কিটের মতো সমস্যা হতেই পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই দুর্ঘটনা ঘটার পরে সেটাকে ইমিডিয়েটলি তার জন্য যে অ্যাকশন নেওয়া, তার জন্য দমকলের মানে যে পরিমাণ প্রস্তুত থাকার কথা, বা এত বড় একটা সিটি যেখানে এত মানুষের বসবাস, সেই মানুষদেরকে সুরক্ষা বা নিরাপত্তা দেওয়ার জন্য দমকলের যতটা বেশি মানে সাজসজ্জা থাকা উচিত, তার প্রায় কিছুই নেই। একেবারে হতশ্রী দশা। এবং মাত্র 18টা দমকলের যে এরিয়া রয়েছে, মানে 18টা জায়গা থেকে তারা দমকলের গাড়িটা নিয়ে যেতে পারবে, যেখানে এতখানি বড় সিটিকে কভার করার জন্য আরো অনেক বেশি ইকুইপমেন্টস দরকার, এবং সবচেয়ে বড় কথা উন্নত মানের ইকুইপমেন্টস, এসব কিচ্ছু নেই। তো সুতরাং দমকলের হতশ্রী দশাটা একেবারে দাঁত বের করে সামনে চলে আসছে। এবং এই বিষয়টা নিয়ে যখন প্রশ্ন করা হচ্ছে, তখন দমকল মন্ত্রী রেগে উঠছেন, কোনো উত্তর দিতে পারছেন না। দমকল খাতেও তো যথেষ্ট টাকা পয়সা স্যাংশন করা হয়, সেই স্যাংশনের টাকা যে কোথায় যায় সেটা তো আপনারা মোটামুটি রাজারহাট বা সল্টলেকের দিকে গেলেই দেখতে পাবেন। 2 মিনিট অন্তর অন্তর, দুপা যেতে না যেতেই দেখতে পাবেন হাসি মুখের একটি ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা একটি মুখ, এবং তার তিনি কার অনুপ্রেরণায় বিভিন্ন কিছু বাস স্টপ থেকে শুরু করে হোর্ডিং থেকে, ব্যানার থেকে, নীল সাদা রং থেকে কি কি করেছেন তার খতিয়ান লম্বা করে লেখা আছে, তার সঙ্গে একটি ফ্রেঞ্চ কাট দাড়িওয়ালা হাসি মুখ। কিন্তু তাকে যখন দমকলের জন্য প্রয়োজন হয়, তখন তিনি সেই হাসি মুখ না দেখিয়ে রীতিমতো চোখ পাকিয়ে তাকান। অদ্ভুত বিষয়। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে মুখ্যমন্ত্রী একদমই গেলেন না, যেখানে ঘটনাটা ঘটলো, এত বড় ঘটনা ঘটলো, সেখানে তিনি গেলেন না। তিনি 2-4 দিন পরে সিঙ্গুরের জনসভায় গিয়ে সেখান থেকে আবার ঘোষণা করলেন কি না তিনি দিল্লি যেতে পারছেন না। তার কারণ কি না, রাজ্যে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে গেছে, তাই এই মুহূর্তে রাজ্য ছেড়ে আমার যাওয়া সম্ভব নয়। যদি সত্যি সত্যি মাননীয়া ওনার যদি এতই দুঃখ থাকতো, তাহলে তিনি যেতে পারতেন জায়গাটায় দেখতে কি অবস্থা হয়েছে। এখনো পর্যন্ত মানুষের মৃতদেহ টুকরো টুকরো ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক পড়ে রয়েছে। কারোর পায়ের তলায় হয়তো মানুষের মানে মানে গলিত মাংস পিণ্ড কারোর পায়ের তলায় পড়ছে, সে শিউরে উঠছে। কারোর মানে পায়ের তলায় হয়তো মানুষের মানে ছিন্ন হয়ে যাওয়া হাত পড়ছে, সে শিউরে উঠছে। এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে কিন্তু কোনো মানুষকে শনাক্তই করা যাচ্ছে না যে কে কোথা থেকে কিভাবে পুড়লো, কিভাবে শেষ হয়ে গেল। অথচ মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পেলেন না। উপরন্তু সিঙ্গুরের সভা থেকে তিনি কি বলে বসলেন যে না, প্রত্যেককে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে, কোম্পানি তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেবে, এবং প্রত্যেককে একটি করে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হবে।
মানে মুখ্যমন্ত্রীর এতটুকুও মাথা ব্যথা নেই যে মানুষের সুখ দুঃখ এই বিষয়টা নিয়ে পাশে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রীকে তো আমরা রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান বা আমাদের সকলের গার্ডিয়ান হিসেবে পেতে চেয়েছিলাম। আজকে আপনার বা আমার বাড়িতে যদি আমার একটা কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে কি আমি এটা এক্সপেক্ট করবো না যে যখন আমি মানে হসপিটালে থাকবো বা কোনো বিপদে পড়বো, তখন আমার পরিবার পরিজন, আমার পরিবারের যারা বয়োজ্যেষ্ঠরা আছেন, তারা এসে আমার পাশে দাঁড়াবেন, আমাকে বিপদের সময় আমার সঙ্গ দেবেন, আমাকে শক্তি দেবেন। সে মুখ্যমন্ত্রীও তো গোটা রাজ্যের জন্য সেই জায়গাতেই রয়েছেন, কিন্তু তিনি সেখানে সেই কাজ করলেন না। উপরন্তু তিনি সেখান থেকে মানুষের মানে জীবনের দাম নির্ধারণ করলেন 10 লাখ। মানে এই রাজ্যে মানুষ মরলে তার জন্য 10 লাখ টাকাই ধার্য করা যাবে, তার বেশি তার জন্য মোটেই বরাদ্দ নয়। 10 লাখ টাকা ইজ এনাফ ফর এভরি লাইফ। তো সেখানে মানুষের সুখ দুঃখ নিয়ে মুখ্যমন্ত্রীর এতটুকু মাথা ব্যথা নেই। তার কারণ আপনি আমি যারাই আমাকে শুনতে পাচ্ছেন বা আমরা যারা প্রত্যেকদিন রাস্তায় বেরোচ্ছি, তারা মুখ্যমন্ত্রীর কাছে মানুষ নই, আমরা হলাম ভোট ব্যাংক, তার ভোট পাওয়ার জায়গা, আর অন্য কিছু নই। তাই আমাদেরকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী তার পরের পর দুর্নীতি, প্রয়োজনের সময় আনঅ্যাভেলেবিলিটি সাধারণ মানুষকে এতটাই ক্ষিপ্ত করে তুলেছে যে সিঙ্গুরের সভায় সেজন্য প্রায় লোকই হয়নি। এবং সেই যে লোক হয়নি, এটা তো বড় প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে। এবার লোক যখন দেখাতে হবে, সেটা তো ওপর থেকে ড্রোন শটে নেওয়া হবে, তো সে লোক মানে ছোটখাটো দেখতে নাকি বড় সড়ো চেহারা, সেসব অত বোঝা যাবে না। সেই কারণে কি করা হলো না, সিঙ্গুরের বিভিন্ন যে স্কুল, সেই স্কুলের বাচ্চাদেরকে বিরিয়ানির লোভ দেখিয়ে ডেকে নিয়ে আসা হলো যে চলো মুখ্যমন্ত্রীর সভায়, যদি ওখানে মুখ্যমন্ত্রীর সভায় গিয়ে দাঁড়িয়ে একটু শুনতে টুনতে পারো বা তুমি খেলাধুলো করো, যাই করো, কিন্তু সবাই দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে লোক বেশি হয়েছে দেখানো যাবে। তাহলে ফিরে আসলে পরে 1 প্যাকেট করে গরমাগরম বিরিয়ানি খাবে। বাচ্চারাও চলে গেল। ভেবে দেখুন, আপনার বা আমার ঘরের যে বাচ্চাটা আছে, সে যদি, আমি তাকে স্কুলে পাঠিয়েছি, আমরা জানি আমাদের বাচ্চা স্কুলে যায় পড়াশুনো করতে, কিছু শিখতে। যদিও পশ্চিমবঙ্গে সরকারি স্কুলের যে কি দশা, সে আর বলার অবস্থায় নেই, কিন্তু তারপরেও আমরা যাদের পক্ষে সামর্থ্য নেই, যারা সরকারি স্কুলেই ছেলে মেয়েদের পাঠান, আমরা নিজেরাও ছোটবেলায় সরকারি স্কুলেই পড়াশোনা করে বড় হয়েছি, বা যা যতটুকু করছি কাজকর্ম, যা যতটুকু জ্ঞান গম্যি আছে, সেটা সরকারি স্কুলের দৌলতেই আছে। তো সেখানে দাঁড়িয়ে আজকে যদি আমার বা আপনার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে আমরা নিশ্চিন্ত যে মাস্টারমশাইদের হাতে তারা ভালোভাবে থাকবে, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি হঠাৎ জানতে পারি আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে কোনো একটা রাজনৈতিক সভায়, যেখানে প্রবল সম্ভাবনা বোমাবাজি হওয়ার, প্রবল সম্ভাবনা সেখানে মারধর করার, তাহলে আমার অবস্থা, আপনার মনের অবস্থা কি হবে? ঠিক সেই অবস্থাতেই পড়েছেন সিঙ্গুরের সেই সমস্ত বাচ্চাদের পরিবারের লোকেরা বা তাদের আত্মীয় স্বজনরা। তারা গিয়ে তখন সেখানে মানে রীতিমতো উষ্মা প্রকাশ করেছেন যে কোন সাহসে আমার বাচ্চাকে আমি স্কুলে পাঠালাম আর আপনি হেডমাস্টার মশাই নিয়ে চলে গেলেন। হেডমাস্টার মশাই তখন মাথা নিচু করে উত্তর দিচ্ছেন না, ওপর থেকে আমাদের নির্দেশ দেওয়া ছিল। মানে ভেবে দেখুন, আপনার বাচ্চাও সুরক্ষিত নয়, যে কোনো মুহূর্তে একটা বোমাবাজি হলো এবং আপনার বাচ্চা মরে গেলে সেক্ষেত্রেও হয়তো আপনাকে বলা হবে যে ঠিক আছে, বাচ্চা মরেছে তো কি আছে, 10 লাখ টাকা দিয়ে দিচ্ছি, মুখ বন্ধ করে থাকো। তো এই যে ঘটনা, এই সব বিষয় নিয়ে পরপর যে চলছে একের পর এক ঘটনা প্রবাহ, সেটা কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ বা উষ্মা তৈরি করেছে। সাধারণ মানুষের যে এই ক্ষোভটা, সেটা কি আপনার মনে হয় যে মুখ্যমন্ত্রী যেমন বুঝতে পারছেন, তিনি যে মরিয়া হয়ে উঠেছেন, এইটা কি সেন্স করতে পারছে না বিজেপির মতো একটা দল? অবশ্যই সেন্স করতে পারছে। এবার এই বিষয়টাকে এবার টার্গেট করছে বিজেপি, কারণ প্রত্যেকটা দেখুন এই ইস্যু হচ্ছে, এবং এই ইস্যু নিয়ে কিন্তু বিজেপি কিছু না কিছু, এই যে অমিত শাহ সভা করতে এলেন, সেখানে কিন্তু তিনি এই আনন্দপুরের ঘটনা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন। এবার এই যে মানুষের ক্ষোভ এবং বিজেপির স্ট্র্যাটেজি, এইবারে 26-এ মুখ্যমন্ত্রী গদিনা উল্টে দেয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ম্যাডাম চিফ মিনিস্টার, আপনি এবার একটু সামলে চলবেন, তার কারণ এবারে কিন্তু বিপদ খুব মানে শিরে সংক্রান্তি হয়েই গেছে। আপনাদেরকে কয়েকটা মানে প্রশ্ন করি। আপনারা নিশ্চয়ই থ্রি ইডিয়টস দেখেছেন বা ছিছোড়ে সিনেমাটা দেখেছেন, দারুণ সিনেমা। এবং সেই সিনেমাতে বিশেষ দুজনের কথা বলবো। থ্রি ইডিয়টস এর যে রামালিঙ্গম ছিলেন, চতুর রামালিঙ্গম, তাকে দেখলে গা একেবারে জ্বলে যেত তার বদমাইশি দেখে। অথচ ছিছোড়েতেও কিন্তু অনিরুদ্ধ পাঠক, আন্নি, তাকেও আমরা দেখেছিলাম। দুজনের হয়তো ক্যারেক্টারটা আলাদা ছিল, কিন্তু ভাবনা চিন্তার ধরনটা কিন্তু একই রকম ছিল। কেন একরকম ছিল সেই বিষয়টাতে আসি। যে এরা দুজনেই মনে করত যে জেতার জন্য শুধু নিজের পয়েন্ট বাড়ানো বা সাকসেসের চান্স বাড়ানো ইজ নট এনাফ। জেতার জন্য উল্টো দিকে যার চান্স আছে, বিরুদ্ধ দল, তার সাকসেসের চান্স কমানোটাও খুব গুরুত্বপূর্ণ।
এই বিষয়টা আমরা সাধারণত বুঝতে পারি না, কিন্তু অনিরুদ্ধ পাঠক বা চতুর রামলিঙ্গম যেটা বুঝতে পেরেছিল, বিজেপি এবার সেই স্ট্র্যাটেজিতে খেলছে যে শুধুমাত্র নিজের হিন্দুত্ববাদী ভোটটাকে এক জায়গায় করলেই হবে না, উপরন্তু উল্টো দিকের ভোটটা কিভাবে ভাঙা যায় তার স্ট্র্যাটেজি করতে হবে। এবং এইটাই হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনে বিজেপির হচ্ছে গিয়ে একটা মারাত্মক গেম প্ল্যান, মানে এরকমই মনে করা হচ্ছে। এবারের বিহারের ভোটে আমরা কি দেখেছি যে মহিলা এবং যুব সমাজকে একত্র করে পালে বাতাস লাগিয়েছে বিজেপি, এবং সেই পরিকল্পনা যে সাফল্য পেয়েছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে। এবার অঙ্গ এবং কলিঙ্গ জয়ের পরে বঙ্গ বিজয়টা বিজেপির হাই ভোল্টেজ নেতৃত্বদের কাছে রীতিমতো একটা চ্যালেঞ্জ, তার কারণ একের পর এক সমস্ত সেই নেতৃত্বরা কলকাতায় আসছেন, জনসভা করছেন, পাশাপাশি সাংগঠনিক বৈঠক করছেন। ইতিমধ্যেই 2 বার 2 মাসের মধ্যে, মানে ডিসেম্বর মাসের শেষ দিকে এবং আবার জানুয়ারি মাসের শেষ দিকে 2 বার কিন্তু রাজ্যে এলেন কে না, অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী। ভেবে দেখুন বারবার প্রতিরক্ষা মন্ত্রীর এ রাজ্যে আসার কি প্রয়োজন? এক। দুই হচ্ছে ঠিক এই জানুয়ারির একটু মানে মাঝামাঝি বা একটু আগের দিকের সময়ে, সে সময় কে এলেন না, নরেন্দ্র মোদী। তিনি এসে সিঙ্গুরে এবং অন্যদিকে মালদাতে সভা করে গেলেন। তারপরেই আবার উপস্থিত হলেন মানে বিজেপির নবনির্বাচিত সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তিনিও এসে জনসভাও করলেন এবং অনেক সাংগঠনিক বৈঠক টৈঠক করে গেলেন। তারপর থেকেই দেখা যাচ্ছে বেশ কিছু বদল। এতদিন পর্যন্ত আমরা বিজেপিতে দেখতে পাচ্ছিলাম যে শুভেন্দু এবং সুকান্তর মধ্যে যে একটা আড়ি ছিল, কিন্তু তাদের মধ্যে বেশ ভাব হয়ে গেছে, তাদেরকে এখন এক সভায় দেখা যায়, হাসি মুখে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। কিন্তু এখনো পর্যন্ত থার্ড মাস্কেটিয়ার একটু অন্যদিকে ছিলেন, তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষকে এখনো পর্যন্ত মানে খুব একটা দেখা যাচ্ছিল না, যদিও তিনি কোনো মানে সাংগঠনিক কাজকর্ম বা দলীয় কাজকর্ম প্রত্যেক দিনের কর্মসূচি যা ছিল তা করেই যাচ্ছিলেন, কিন্তু তবুও যেন একটা মানে এই শুভেন্দু সুকান্তর সঙ্গে আড়ির মতো ব্যাপার যেন ছিল, সেটা সেন্স করা যাচ্ছিল। কিন্তু নতুন বিষয় দেখা গেল যে দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে শুভেন্দু কিন্তু বেশ সুন্দর হেসে হেসে কথা বলছেন, মানে দুজনের মধ্যে বেশ ভাব হয়েছে, এটা দেখা যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে এইগুলো দেখে মানুষের কি ভুরু কুঁচকোচ্ছে না? এই বিষয়টা পরিষ্কার হচ্ছে যে মানে বঙ্গ জয়ের জন্য যে কোনো রকম ভাবে কোনো ভেতরকার কোনো গোলমাল, কোনো এর বিরুদ্ধে ওর অসন্তোষ বা এর মতের সঙ্গে ওর মত মিলছে না, এসব ম্যাটার করছে না। বিজেপির কাছে একটাই ম্যাটার করছে বিষয়, সেটা হচ্ছে বাংলাকে জিতে নিতে হবে। তার কারণ বিজেপি নয়, কেন্দ্রর কাছে এটা ম্যাটার করছে। বিজেপির কাছে খুব বেশি ম্যাটার করে না বাংলাকে নিয়ে, বাংলা, কিন্তু কেন্দ্র সরকারের কাছে এটা ম্যাটার করে, কারণ কেন্দ্র সরকারের রেপুটেশনের ওপরে আঘাত পড়ছে। সকলের মধ্যেই একটা প্রশ্ন উঠছে যে একের পর এক দুর্নীতির সঙ্গে নাম জড়ানোর পরেও, একের পর এক মানে আনপ্রেসিডেন্সিয়াল কাজকর্ম করার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে এত অধরা থেকে যাচ্ছেন? কি করে মুখ্যমন্ত্রী একের পর এক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের মতো করে একদম রাউডি হয়ে ঘুরতে পারছেন? সেক্ষেত্রে কেন কেন্দ্র সরকার কোনো মানে খেলতে পারছে না, বা কেন্দ্র সরকার কেন তাকে বাগে আনতে পারছে না? এবং এটার ফলে এই যে মুখ্যমন্ত্রীর এই ডোন্ট কেয়ার স্বভাব আমাদের রাজ্যের, এই স্বভাবটাকে অ্যাডপ্ট করতে পারে অন্যান্য রাজ্যের যারা মুখ্যমন্ত্রীরা রয়েছেন, এবং তারপরে যদি গোটা দেশেই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই ধরনের মানে পলিসি অ্যাডাপ্ট করে নেন, দুর্নীতি করব, ইচ্ছা মতো মানে বুক ফুলিয়ে ঘুরবো, কারোর কিছু বলার নেই, তাহলে সেক্ষেত্রে তো গোটা দেশটাই একটা মানে অচল অবস্থায় চলে যাবে, গোটা দেশটার জন্য থ্রেট হয়ে যাবে। তার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের সিকিউরিটির ইস্যু হয়ে উঠছেন, থ্রেট হয়ে উঠছেন, এবং বিজেপির কাছেও ভীষণভাবে কিন্তু তিনি একটা বিপদের জায়গায় চলে যাচ্ছেন, বা বিজেপির জন্য কিন্তু একটা প্রেস্টিজ ফাইট হয়ে যাচ্ছে যে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন কোনো রকম ভাবে কবজা করতে পারছে না। এবং তার সঙ্গে আর একটা বড় ব্যাপার যে এই রাজ্যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মসনদে থাকবেন ততদিন কোনোভাবেই অনুপ্রবেশ আটকানো যাবে না, এবং মুসলিমদের যে বারবারন্ত একটা সংখ্যালঘু সম্প্রদায় বলে যারা নিজেদেরকে ভীষণভাবে দয়া মানে খুবই আমরা বেচারা এরকম একটা এতদিন ভাব দেখাতো, তারা আস্তে আস্তে নিজেদের স্বরূপ দেখাচ্ছে, এবং তাদের যে বারবারন্ত তাদের যে মানে দমন পীড়ন শুরু হয়েছে হিন্দুদের ওপর, আমরা মোথাবাড়ি, ধুলিয়ান, শামশেরগঞ্জে যা যা দেখলাম, এরপর থেকে কিন্তু বিজেপি বিষয়টাকে খুব একটা মানে মানে হালকা ভাবে নিতে পারছে না। সুতরাং বিষয়টা শুধু প্রেস্টিজ ইস্যু নয় বিজেপির জন্য, বিষয়টা সারা দেশের জন্য, মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ আ সিকিউরিটি থ্রেট ফর দ্য হোল নেশন।
এইটা হচ্ছে ইস্যু, যেটা শুধু বিজেপির ইস্যু নয়, যেটা কেন্দ্রের ইস্যু। এবং ঠিক সেই কারণেই একের পর এক সাংগঠনিক বৈঠক করতে বিজেপির হেভিওয়েট হাই ভোল্টেজ নেতারা পশ্চিমবঙ্গে আসছেন। এবং ভোটের আগে এই বিজেপির সমস্ত বড় বড় নেতাদের যে এই আনাগোনা, এটাও কি আপনাদের মনে হয় যে খুব সাধারণ কাজ? মোটেই না। এখানে অনেক বড় খেলা চলছে, অনেক বড় স্ট্র্যাটেজি আছে, এবং সেটা কিভাবে হবে, সংখ্যালঘু ভোটটাকে কিভাবে ভাঙা যাবে, সেটার মানে স্ট্র্যাটেজিটা ক্রমশ প্রকাশ্য। কিন্তু সেরকমই একটা কিছু প্ল্যানে তো বিজেপি রয়েছে। তার কারণ আমরা যেটা দেখেছি যে যখন বিহারে বিজেপি যে আসনে প্রার্থী দেয়নি, সে আসনে যারা প্রার্থী দিয়েছে, মানে যেখানে জোটসঙ্গীরা যারা প্রার্থী দিয়েছে, সেই জোটসঙ্গীকে পর্দার আড়াল থেকে জেতানোর কাজটা কিন্তু বিজেপিই করেছে। মানে এমন ভাবে সেই খেলাটা সাজিয়েছিল বিজেপি যে ইন্ডিয়া ঐক্যের বিরোধী শক্তি হওয়ার বা মাথা তোলার ক্ষমতাটুকুও যেন আর না থাকে। এবং এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যে পুরোপুরি ভোট স্ট্র্যাটেজির কামাল, সে কথা তো আর বলার অপেক্ষা রাখে না। তার কারণ বোঝাই যাচ্ছে আজকের যে জমানা এসেছে, সেই জমানাতে পারমুটেশন কম্বিনেশন প্রবাবিলিটির বাইরে কোনো মতেই জয় আসতে পারে না, এবং বিজেপি সেটা একেবারে প্রমাণ করে হাতে কলমে দেখিয়ে দিয়েছে। এছাড়া অন্য আর একটা বড় ফ্যাক্টর হচ্ছে মুসলিম ভোট ব্যাংকের ভাঙন। কারণ প্রায় ১.৫ দশক ধরে রাজ্য শাসন করছে তৃণমূল, এবং আমি শুরুতেই বললাম যে একের পর এক দুর্নীতি। আমি তো ২-৩টে মানে খুব রিসেন্ট দুর্নীতি বা সমস্যার কথা বললাম, যেখানে মুখ্যমন্ত্রীর মানবিক মুখ আমরা দেখতে পেলাম না। কিন্তু যদি আমরা ২০১১ সালে যবে থেকে শাসন ক্ষমতায় এসছে, মানে বদলা নয় বদল চাই এমন কথা বলে যেদিন থেকেই শাসন ক্ষমতায় এসছে তৃণমূল সরকার, তারপর থেকে মানে প্রথম কয়েক বছর বাদ দিয়ে তারপর থেকে যে সীমাহীন দুর্নীতি, সীমাহীন অত্যাচার, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার, মহিলাদের উপর একের পর এক রেপ, এবং তাদের মানে যারা করছে তারা খুলেআম ঘুরে বেড়ানো, শিশু মৃত্যু, ধর্ষণ, বোমাবাজি, এই যা 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 ঘটনা ঘটছে, বা মহিলাদের পিঠে, মানে যেটা আমরা খুব ভুলে না যাওয়ার আগেই আমরা কথাটা মনে করিয়ে দিলাম যে শাহজাহান তিনি আবার হিন্দু মহিলাদের হাতে পিঠে ছাড়া তিনি আবার খেতে পারতেন না, তাই রাতভর মহিলাদের পিঠে বানাতে হতো কত রকমের। তো এই যে ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু তৃণমূলের হেভিওয়েট নেতাদের নাম জড়াচ্ছে, এবং তৃণমূলের স্বচ্ছতার যে একটা পরাকাষ্ঠা তৃণমূল এতদিন নিজেকে দেখাতো, স্বচ্ছতার প্রতিমূর্তি, সেটা একেবারে তলানিতে ঠেকেছে। যদিও ২০২১ সালের ভোটে তার খুব একটা প্রভাব দেখা যায়নি, বা মুসলিম ভোটে সেই প্রভাব খুব একটা দেখা যায়নি, কিন্তু ২০২৬ সালের নির্বাচনের হিসাবটা একটু আলাদা। তার কারণ ২২শে ডিসেম্বর মুর্শিদাবাদ থেকে নিজের দল জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণা করে দিয়েছে হুমায়ুন কবির, এবং সেই ঘোষণা করার পর এবং তার সঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পরই দলে দলে লোকের হুমায়ুনের প্রতি যে সমর্থন দেখতে পেয়েছি আমরা, যে মসজিদের অনুষ্ঠান থেকে দল ঘোষণার অনুষ্ঠান পর্যন্ত মানুষের যে উপস্থিতির হার চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছে যে হুমায়ুন কবিরের গ্রহণযোগ্যতা বা মানে জনপ্রিয়তা ঠিক কতটা। এবং তার ফলে একটা প্রশ্ন উঠছে যে মুর্শিদাবাদে মুসলিম ভোট কি হুমায়ুন কবিরের দল জেএনপি জনতা উন্নয়ন পার্টি সে নিজেদের দখলে রাখতে চাইছে? এবং তাই যদি হয়, ২৯৪ আসনের মধ্যে ১৩৫টি আসনে যে হুমায়ুন কবিরের দল প্রতিদ্বন্দ্বিতা করবে, সেটা কিন্তু ইতিমধ্যেই তিনি ক্লিয়ার করে দিয়েছেন। অন্যদিকে আসাউদ্দিন ওয়াইসির, তিনিও কম যান না, তার দল মিম। বিহারে ভোটের আগে মিম কিন্তু বেশ কিছু সিট পেয়েছিল, যেটা তেজস্বী যাদবকে বিপক্ষে ফেলেছিল, এবং বিরোধীদের অভিযোগ যে আসাউদ্দিন ওয়াইসির যে দল, সে আর কিছু পারুক না পারুক ভোট কাটুয়া হতে খুব পারে, এবং এই ভোট কাটুয়া হয়ে সে আলটিমেটলি বিজেপিকেই সুবিধাটা করে দেয়। এবং আরেকটা বিষয়, এই দলটি, এই মিম, এদের আবার শহুরে মুসলমানদের ওপর বেশ মানে প্রভাবটা ভালো। শহুরে মুসলমানরা কিন্তু বেশ এই মিম দলটিকে পছন্দ করেন। সুতরাং রাজনৈতিক মহলের কিন্তু এটাও একটা জল্পনা রয়েছে যে যদি আসাউদ্দিন ওয়াইসি এবং অন্যদিকে হুমায়ুন কবির এরা দুজনে হাত মেলায়, তাহলে এই দুটো দল জোট করে চেষ্টা করবে গ্রামের দিকের ভোট থাকুক হুমায়ুনের দখলে, এবং শহরের দিকের ভোট থাকুক মিমের দখলে, অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসির দখলে। ফলে এখানে একটা বিরাট অঙ্কের ভোট কিন্তু তৃণমূল থেকে মাইনাস হয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যে আরো একজন ফ্যাক্টর করছে, আরো একজন ম্যাটার করছে, তাকে আমরা ভুলতে পারি না। তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী, যার আইএসএফ দল। আইএসএফ এর মধ্যে থেকে নওশাদ সিদ্দিকী একটা আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন, কারণ নওশাদ যাকে বলে নওজওয়ান,
তিনি এই সময়ের ছেলে মেয়েদের পালসটা খুব ভালো বোঝেন, নিজে শিক্ষিত ছেলে এবং সেই কারণে তিনি কিন্তু ছেলে মেয়েদের শিক্ষার প্রয়োজন আছে এটা খুব ভালো করে বোঝেন। সেজন্য নওশাদ সিদ্দিকীকে আমরা যত জায়গাতে বক্তৃতা দিতে দেখেছি, সব জায়গাতে কিন্তু আমরা কখনো দেখিনি যে সে কোনো ছোট কথা বলছে বা হিন্দুদের সঙ্গে বিরোধিতার কথা বলছে। সবসময় নওশাদকে আমরা এটাই বলতে দেখেছি যে আমাদের উন্নতির দরকার, উন্নয়নের দরকার, আমাদের শিক্ষা দীক্ষার দরকার। তো এই কথাগুলো কিন্তু নওশাদের গ্রহণযোগ্যতা মুসলিমদের ওপর বেশ খানিকটা বাড়িয়ে দিয়েছে। ফলে ভাঙড়েও নওশাদের দল আইএসএফ যে খুব একটা সহজে জায়গা ছাড়বে না এবং সেখানে যে তৃণমূলকে বেশ ভালো রকম কম্পিটিশনের মুখে পড়তে হবে সেটাও কিন্তু বলাই বাহুল্য। সুতরাং আলটিমেটলি এই ভোট কাটাকুটির খেলায় একটা বিশেষ মুসলিম ভোট যদি তৃণমূল থেকে মুখ ফেরায় তাহলে যে বিজেপি আলটিমেটলি লাভবান হবে সেটাতে আর বলবার জন্য অপেক্ষা রাখে না, যে বলার অপেক্ষা রাখে না। তার কারণ তৃণমূলে মসনদে থাকার পেছনে মূল ফ্যাক্টরি যে এই মুসলিম ভোট, মূল ফ্যাক্টরি যে এই সংখ্যালঘু ভোট, সেটা যে কেউ বলতে পারে, যে কেউ জানতে পারে। সবচেয়ে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই বলেছিলেন, দুদিন আগে এই কথাটা বলেছিলেন যে ওরা জিরা হারাম করে দেবে। এবারে যদি মানে ওদেরকে নিয়ে মানে এই সংখ্যালঘুদের নিয়ে বলেছিলেন যে যদি ভোটে না জিততে পারেন বা ভোটে যদি কোনো সমস্যা হয় তাহলে সেখানে ওরা নাকি জিনা হারাম করে দেবে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাঘের পিঠে চড়ে বসেছেন সেটা এতদিনে যথেষ্ট রিয়েলাইজ করেছেন। এখন বাঘের পিঠ থেকে নামলে বাঘই তো হালুম করে খেয়ে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেটা কি তিনি বুঝতে পারছেন না? অবশ্যই বুঝতে পারছেন এবং সেইটাই তার ভয়ের কারণ। এবং তৃণমূলের যে মসনদে থাকার পেছনে সংখ্যালঘু ভোটটাই সব থেকে বড় ফ্যাক্টর, এটা কিন্তু মুসলিমরাও যথেষ্ট ভালো করে বোঝে এবং সেটা তারা বারবার বিভিন্ন জায়গায় যখনই তারা মানে সেটা মাদ্রাসা যে টিচার তাদেরই বিক্ষোভ হোক বা অন্যান্য বিভিন্ন বিক্ষোভে মুসলিমদের, বা ধরুন যখন মাদ্রাসা বিক্ষোভের বাইরে যে সম্পত্তি নিয়ে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সব বিক্ষোভ নিয়ে যখন মুসলিমদের কাছ থেকে আমরা প্রশ্ন করেছিলাম ওয়াকফ সম্পত্তির বিষয়টা নিয়ে, তখন কিন্তু তারা পরিষ্কার ভাষায় বলেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তো বসে আছেন আমাদেরই ক্ষমতায়, আমরা যদি ভোট না দিই মমতা বন্দ্যোপাধ্যায় কি করে ক্ষমতায় থাকবেন। এটা পরিষ্কার দ্ব্যর্থহীন ভাষায় মুসলিমরা বলেছে, সুতরাং তারা খুব ভালো করেই জানে। সুতরাং মুসলিম ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যায় তাহলে তৃণমূলের পক্ষে মোটেই সম্ভব নয় রাজ্যে ক্ষমতায় থাকা। তো সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়টা তো ভাবাচ্ছেই, তবে যতই ভাবাক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন রাজনীতিজ্ঞ, এমন একজন রাজনৈতিক দূরদর্শী মানুষ যে যিনি শেষ মুহূর্তেও কিন্তু এমন কোনো গেম প্ল্যান চেঞ্জ করে দিতে পারেন যাতে কিন্তু পুরো ব্যাপারটাই উল্টে যেতে পারে। কারণ রাজনৈতিক দূরদর্শিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যা আছে সেটা মোটেই অশ্রদ্ধা করার মতো বস্তু নয়। এবং একটা বিষয় তো পরিষ্কার যে 2026 সালের বিধানসভা নির্বাচন হচ্ছে তৃণমূল এবং বিজেপির জন্য প্রেস্টিজ ফাইট এবং হিন্দু সনাতনীদের জন্য শেষ সুযোগ। তার কারণ বাঙালিকে যদি নিজেদের হোমল্যান্ডে নিজস্ব সংস্কৃতি, কৃষ্টি এবং জীবনযাপন বজায় রাখতে হয় তাহলে সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতেই হবে, অ্যাট এনি কস্ট সঠিক সিদ্ধান্ত নিতেই হবে এবং সেই সঠিক সিদ্ধান্ত হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ছাড়া। কারণ একটা বিষয় কিন্তু খুব ক্লিয়ার, কষ্ট না করলে, বলিদান না দিলে কিন্তু কোনো জাতি কোনো কিছুই খুব বড় অ্যাচিভ করতে পারেনি। সেক্ষেত্রে প্রয়োজন পড়লে কিছু বলিদান দিতে হবে। এই ভাতার লোভ ছাড়তে হবে, লক্ষ্মীর ভান্ডারের লোভ ছাড়তে হবে, কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের লোভটা ছাড়লে তবেই আপনার ঘরের আপনার স্বামীর একটা ভালো চাকরি থাকবে, আপনার যে ছেলে আজকে পড়াশুনো করে বড় হচ্ছে তার জন্য ঘরের সামনে একটা ভালো চাকরি হবে। আপনার ভাতায় 1000 বা 1500 টাকায় ঘর সংসার চালানোটা বেশি সহজ নাকি দুটো মানে পুরুষ মানুষ তারা যখন চাকরি করে নিয়ে আসবে বা আপনার বাড়ির মেয়েটা যখন চাকরি করে 20-30,000 40,000 টাকা মাইনে পাবে সেটা অনেক বেশি আপনার কাছে সহজ হবে বা সম্মানের হবে। ভাতার টাকার থেকে ইনকাম করা টাকাটা কি অনেক বেশি সম্মানের টাকা নয়? এটা একবার ভেবে দেখতে হবে। এবং তার সঙ্গে আরেকটা বিষয় যে এই যে কমিশন যেভাবে মানে এসআইআর করছে সেটাকে যদি আরো কঠোর হাতে করতে পারে তবেই কিন্তু একটা চান্স রয়েছে মানে এবারে পাশা পাল্টানোর বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বৈর শাসনকে বন্ধ করার জন্য। তেমনি মানে কিন্তু প্রশ্নটা এইখানেই যে সেটা কমিশন করতে পারবে কিনা। তার কারণ এই বিষয়টা সম্পূর্ণ ইলেকশন কমিশন এবং কেন্দ্র সরকারের হাতে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ তাদের কাছে যে তারা ঠিকভাবে সঠিকভাবে একেবারে ক্লিনলি ফেয়ার ইলেকশন করাতে পারবে কিনা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে পারবে কিনা, এইটা হচ্ছে নির্বাচন কমিশনের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার কারণ তৃণমূল
এমন একটা দল যারা আজকে ক্ষমতা ধরে রাখার জন্য সাম দাম দণ্ড ভেদ সবকিছু পার করে যাবে, সমস্ত কিছু তারা প্রয়োগ করবে, যে কোনো পন্থা তারা নিতে কিন্তু কসুর করবে না। সুতরাং আপনি কি সিদ্ধান্ত নেবেন, আপনার কি সিদ্ধান্ত হবে, আপনার নিজের স্বার্থে শুধু নয়, আজকে গোটা বাংলার স্বার্থে সিদ্ধান্ত কিন্তু আপনাকে নিতে হবে, এবং আপনাদের একটা ভোট সেই সিদ্ধান্ত বদলেও দিতে পারে। মানে যে আপনি এই সিদ্ধান্তে থাকবেন যে আপনার ভোটে ভাতার টাকাই আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ বা সেটা পেলেই আপনি খুব খুশি, নাকি আপনি নিজের সন্তানদের ভালো চাকরি বাকরি, ভালো পড়াশুনো বা উন্নত জীবনযাত্রার চেষ্টা করবেন, সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। সুতরাং লক্ষ্মীর ভান্ডার বেশি প্রয়োজন নাকি ঘরের ছেলে মেয়েদের ভালো চাকরির বেশি প্রয়োজন, এই ভাবনা আপনাদেরকে ভাবতে হবে, মায়েদের ভাবতে হবে, বোনেদের ভাবতে হবে, যারা আজকে লক্ষ্মীর ভান্ডার নিচ্ছেন। লক্ষ্মীর ভান্ডারের লোভ ছাড়তে হবে, তবেই কিন্তু আলটিমেট একটা ভালো বা একটা বড়সড় কিছু পরিবর্তন আনা সম্ভব। কিন্তু কি পরিবর্তন আনবেন তার দায়িত্বও আপনার, সিদ্ধান্তও আপনার। সুতরাং শেষবার সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য 2026-এর ভোটটাই হলো আলটিমেট টাইম। শেষবারের জন্য সঠিক সিদ্ধান্ত নিন।